দেখুন, দেশ এই মুহূর্তে কি চাইছে সেটা নতুন করে বলার দরকার নেই। যে কোনো স্কুল পাঠ্য পদার্থবিজ্ঞানের বইয়ে নিউটনের তৃতীয় সূত্র এখানে গোটা দেশের দাবি। পাকিস্তানের তরফে যে ঘৃণ্য ক্রিয়া হয়েছে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া চাই, এইটাই দাবি। তবে গত এক সপ্তাহে টেলিভিশন খুললে অনেক সম্পাদককে দেখেই অন্তত 3টে যুদ্ধজেতা সেনাবাহিনী জেনারেল বলে ভুল হচ্ছে। দেখুন, আমি প্রথমেই আপনাদের কয়েকটা কথা স্পষ্ট বলে নিই। 1, আমি সমর বিশেষজ্ঞ নই। 2, প্রধানমন্ত্রীর উল্লেখ করা ওই 140 কোটি ভারতবাসীর মতো আমিও প্রত্যাঘাত চাই। শুধু তাই নয়, এমন প্রত্যাঘাত চাই যাতে পাকিস্তান আর ভবিষ্যতে ভারতের মাটিতে গণহত্যা চালানো তো দূরে থাক, পরিকল্পনার সাহসও যেন কখনো না করতে পারে। হ্যাভিং সেড দ্যাট, ইতিহাসের নিবিড় পাঠ আমাদের শেখায় যে টোটাল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধে প্রাণহানি থেকে আর্থিক ক্ষয়ক্ষতি বিজয়ী দেশকেও কিন্তু যথেষ্ট ধাক্কা দেয়। নিঃসন্দেহে আমাদের রাষ্ট্রনায়করা এবং যোগ্য সেনাপ্রধানরা ন্যায্য সিদ্ধান্ত নেবেন এবং দ্রুত নেবেন। আমাদের আজকের সভার বিষয় পেহেলগামে মৃত্যু মিছিল, অনেক হলো কষ্ট শোক, ফুঁসছে গোটা দেশের মানুষ, এবার পাল্টা আঘাত হোক। আমার প্রথম বক্তা বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সবাইকে নমস্কার। আমাদের সঞ্চালক মাননীয় সুমনদা এবং পক্ষ এবং বিপক্ষ দুই পক্ষে যারা উপস্থিত আছেন, ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা আশা করি আমাদের পক্ষে বিপক্ষে যেদিকেই থাকুন না কেন, বা শ্রোতা মণ্ডলীতে যারা দর্শক মণ্ডলীতে আছেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের একদিন আগেই আমাদের একটি বিশেষ অনুষ্ঠান গেছে, আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়া, যা ভারতীয় সংস্কৃতিতে অন্যতম বিশেষ দিন হিসেবে পালিত হয়, তারও শুভেচ্ছা আপনাদের সকলকে থাকলো। আজকে আমাদের এই বিতর্ক সভায় যে টপিক রাখা হয়েছে, পেহেলগাঁওয়ে মৃত্যু মিছিল, অনেক হলো কষ্ট শোক, ফুঁসছে গোটা দেশের মানুষ, এবার পাল্টা আঘাত হোক। দেশ যখন এই 26 জনের মৃত্যুতে শোকাহত, ক্ষোভে ফুঁসছে, তখন আমি রাজনীতির কথা খুব একটা বলতে চাই না। আমি বলতে চাই যে কাশ্মীরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কি একদমই আলাদা, বা এই ঘটনার বিশেষত্ব কি আছে? কি ঘটলো কাশ্মীরে? আমরা দেখলাম 22 তারিখ, সেই দিন প্রায় 26 জন মানুষকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, সেটা কখনো আইডেন্টিটি কার্ড দেখে, কখনো প্রয়োজনে ফিজিক্যাল ভেরিফিকেশন করে তাদের মৃত্যুমুখে পাঠানো হলো। তার আগের দিন 21 তারিখ আমি প্রায় 5 ঘন্টা মুর্শিদাবাদ জেলায় 35 থেকে 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বাড়িতে বাড়িতে ঘুরেছি। একই দৃশ্য দেখেছি। চন্দন দাসের বাড়ি, হরগোবিন্দ দাসের বাড়ি, বা অন্যান্য যারা সেই সময় আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে গিয়ে দেখেছি যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের উপরে আক্রমণ হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে। ভাঙা শিবলিঙ্গ প্রমাণস্বরূপ মুর্শিদাবাদ জেলা থেকে আমি আমার সাথে নিয়ে এসেছিলাম। প্রয়োজনে কোনো একদিন সুযোগ পেলে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উপহারও দেব, সেই মনস্কামনা আমার আছে, সেই মনোবাসনা আমার আছে। তবু আমাদেরকে শুনতে হয় সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। এবং মুর্শিদাবাদ এবং কাশ্মীর এই দুটোই যেন কোনো ক্ষেত্রে একাকার হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে শুনতে হয়েছে শাখা সিঁদুর পড়েছিস কেন, খুলে ফেল। কাশ্মীরেও শুনতে হয়েছে আমাদের সাথে চল, তোদের স্বামীদেরকে কেটে কুচি কুচি করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, ইসলাম গ্রহণ কর, রেহাই পাবি। কাশ্মীরে এটা মুর্শিদাবাদে শুনতে হয়েছে। কাশ্মীরে শুনতে হয়েছে রুদ্রাক্ষের মালা পরিস কেন পড়ছেন, কোরআন পড়ুন, তাহলে পরে আপনাদের মুক্তি ঘটবে, আপনারা ছাড় পাবেন। এবং একের পর এক বাড়িঘর লুট করা হয়েছে মুর্শিদাবাদে ধর্মীয় পরিচয় দেখে। এবং এই মুহূর্তে বেশ কিছু মানুষ একটু দ্বিধাগ্রস্ত আছে, ভাবছে যে এটা কী হলো। কাশ্মীরে প্যান্ট খুলে নিয়ে চেক করে মারা হলো গুলি, বা ফিজিক্যাল ভেরিফিকেশন করে, বা তার সাথে আইডেন্টিটি কার্ড দেখে। সিমিলারলি মুর্শিদাবাদেও যেভাবে পরিচয় দেখে, ধর্মীয় পরিচয়ে দেখে, পাশাপাশি 5টি দোকান, আমার কাছে ছবিও তোলা আছে, চাইলে আপনাদেরকে আমি দিতে পারি, সেখানে মুসলিমের দোকান ইনট্যাক্ট থেকেছে, হিন্দুর দোকান ভেঙে পুড়িয়ে চুরমার করে দিয়েছে। হাউমাউ করে কান্না, ধুলিয়ানের সাধারণ মানুষ তারাও কাঁদছে, বেদবোনার সাধারণ মানুষ তারাও কাঁদছে, এবং তারা বলছে যে আমাদের হিন্দু হওয়াটা কি অপরাধ? এই সময় কিছু মানুষ ভাবছে আমরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছি মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, সেক্ষেত্রে কি আমাদের গলা উপরের দিকে তোলা এর বিরুদ্ধে ঠিক হবে কি হবে না? আমি মনে করি এটা উপযুক্ত সময় যারা গোটা ভারতবর্ষে
ভেতরে এবং ভারতবর্ষের বাইরে এই চিন্তাধারায় বিশ্বাস করে যে গোটা পৃথিবীতে একটিই ধর্ম থাকবে, একটিই বই থাকবে, অন্য কিচ্ছু থাকবে না, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার এটা উপযুক্ত সময়। এবং সুশীল সমাজ যদি এই আওয়াজ তোলাতে তাদের গলা উচ্চস্বরে নিয়ে যেতে না পারে, তাহলে সুশীল সমাজের শিক্ষা দীক্ষা সমস্ত কিছুর উপর একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় বলে আমার মনে হয়। কেউ যদি আল্লাহু আকবার বলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু জয় শ্রীরাম বললে তাকে কট্টরপন্থী আখ্যা দেওয়া হয়, তাদের মুখে যারা তাদেরকে আখ্যা দেন তাদের মুখোশ খোলার এটা উপযুক্ত সময় বলে আমার মনে হয়। এবং এই জবাবটা যেমন পাকিস্তানকে দেওয়া জরুরি, ঠিক সেই সময় ঘরের ভিতরে বসে যারা স্বপ্ন দেখছেন যে এই ভারতবর্ষকে, শাশ্বত ভারতবর্ষ, কত হাজার বছরের সংস্কৃতি, বিজ্ঞানও এখনও ঠিকমতো বলতে পারে না, সেই সংস্কৃতিকে পরিবর্তন করে দারুল হার্ফ থেকে দারুল ইসলাম তৈরি করার যে পরিকল্পনা যারা করছেন, এবং সেক্ষেত্রে যে এরা যাদের সঙ্গী হচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। ভারতবর্ষে এর আগে সন্ত্রাসবাদী হামলা হয়নি এরকম নয়, 26/11 হয়েছে। এছাড়াও আমাদের সময়, আমাদের সরকার ছিল যখন, সেই সময় আপনারা জানেন যে কান্দাহার হাইজ্যাক হয়েছে, কংগ্রেস আমলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বোমা বিস্ফোরণ হয়েছে। সরকার যেদিকেই থাক, যে পার্টিরই থাক, বিভিন্ন সময় এই সন্ত্রাসবাদীদের আক্রমণ হয়েছে। কিন্তু এটা ঠিক অস্বীকার করার জায়গা নেই যে 14 সালে নরেন্দ্র মোদীর সরকার গঠন হওয়ার পর সন্ত্রাসবাদী হামলায় অনেকটা ভারতবর্ষের অন্যান্য অংশে কম হয়েছে। এমনকি 370 ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরেও পাথরবাজি যাকে বলা হয়, অর্থাৎ পাথর ছোড়া এবং অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনার যে অকারেন্স, সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটা কম হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম পেহেলগামে একটা ঘটনা ঘটলো, যেখানে জঙ্গিরা বেছে বেছে শুধু হিন্দুদেরকে খুন করলেন, এবং তার সাথে সাথে বললেন, যখন মহিলারা তার স্বামীকে খুন হতে দেখে মহিলারা বললেন যে আমার স্বামীকে যখন হত্যা করেছো আমাকেও মেরে দাও, আমার সন্তানকেও গুলি করে মারো। সন্তান বলছে আমার বাবাকে গুলি করা হয়েছে, আমাকেও মেরে দাও। তখন সেই উগ্রপন্থীরা বললেন যে না, তোমাদেরকে মারা হবে না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, মোদিকে গিয়ে বলো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটাই হচ্ছে পার্থক্য। এর আগে ভারতবর্ষের অনেক সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে কেউ টার্গেট করে বলেনি যে রাজীব গান্ধীকে গিয়ে বলো, অমুককে গিয়ে বলো। নরেন্দ্র মোদীকে বলার এর কারণটা কি? বা এইভাবে ধর্ম বেছে বেছে বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে মারা, এর আগে সন্ত্রাসবাদী হামলায় বোম বিস্ফোরণ হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মারা গেছেন, ভারতবর্ষের নাগরিকরা মারা গেছেন। এই প্রথম আমরা দেখলাম যে সিলেক্টিভ কিলিং হলো অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের উপর ভিত্তি করে সিলেক্টিভ কিলিং আমরা ভারতবর্ষে দেখলাম। এবং তার সাথে নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলা হলো যাও মোদীকে গিয়ে বলো। এটা প্রমাণ করছে যে নরেন্দ্র মোদী এবং তার এই জাতীয়তাবাদী সরকার সঠিক দিকে যাচ্ছে। হিন্দিতে যাকে বলে দুক্তি রাগমে হাত ডালনা, এই সন্ত্রাসবাদীদের সঠিক জায়গায় আঘাত এনেছে নরেন্দ্র মোদীর সরকার 370 ধারা এবং 35 এর মতো আর্টিকেলকে বাতিল করে, এবং সেই জন্য ডেসপারেটনেস থেকে এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর এবং তাদের হিন্দু পরিবারদেরকে বেছে বেছে, সেটা মুর্শিদাবাদে হোক বা কাশ্মীরে হোক, একের পর এক আক্রমণ হয়েছে। আজ আমি এই মঞ্চ থেকে সেই সমস্ত মানসিকতার মানুষ যারা জেহাদি চিন্তাভাবনায় বিশ্বাস করে প্লুরালিজমে বিশ্বাস করে না, যারা মনে করে পৃথিবীতে একটি ধর্ম একটি বই থাকবে, ISIS-এর মতো মানসিকতার মানুষরা, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে হ্যাঁ, নরেন্দ্র মোদীকে আপনারা, অর্থাৎ জঙ্গিরা এবং এই ধরনের মানসিকতার মানুষরা, তারা হয়তো ভারতবর্ষের ভিতরেও অনেকে আছেন, তারা যে বার্তা দিতে চেয়েছেন সেই বার্তা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেছে। এবং এই বার্তার উপযুক্ত প্রত্যুত্তর, যেটা সুমনদা বললেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে। এক একজনকে খুঁজে খুঁজে মারা হবে, পাতালেও যদি তারা লুকিয়ে থাকে, এই হামলার সাথে যারা যুক্ত তাদের কেউ রেহাই পাবে না, কাউকেও রেহাই দেবে না। আমার বিশ্বাস ভারতবর্ষের যে সমস্ত এজেন্সি আছে যারা কাজ করে, আমরা সিনেমাতে, টিভিতে, ওয়েব সিরিজে, আমরা বিভিন্ন বিদেশি যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তাদের এই মানকে মারা নিয়ে সিনেমা হোক বা এই ধরনের বিভিন্ন ঘটনা হয়তো আমরা দেখেছি, তাকে নিয়ে সিনেমা দেখেছি, কখনো ওয়েব সিরিজ দেখেছি। আমার বিশ্বাস
আগামী দিনে ভারতীয় যে এজেন্সিগুলো আছে বা ভারতের সেনাবাহিনী যারা আছে সেই সেনাবাহিনীও তাদেরকে নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে আগামী দিনে এই ধরনের সিনেমা বা সিরিয়াল আপনারাও দেখতে পাবেন, যেটা সত্য ঘটনার উপর বেস করে তৈরি হবে। এবং আমার বিশ্বাস যে মানুষ যেরকম উসখুস করছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গোটা দেশ এই মুহূর্তে ফুটছে, টকবক করে ফুটছে, গোটা দেশ চাইছে যে এর বদলা হোক। এবং আমি বলছি বদলা হবে। বদলা তখন হবে যখন পাকিস্তান আন্ডার প্রিপেয়ার্ড থাকবে বা আনপ্রিপেয়ার্ড থাকবে। কাউকে যদি, আমি ওয়ার বিশেষজ্ঞ নই, সুমনদার মতোই সাধারণ মানুষ, তবে আমার স্বাভাবিক বুদ্ধিতে যেটা মনে হয়, যখন আপনি আপনার শত্রুর উপর প্রত্যাঘাত করতে চান, সেই প্রত্যাঘাতটা সেই সময় সবথেকে জোরালো হয় যেই সময় আপনার শত্রু কম প্রস্তুত থাকে বা আন্ডার প্রিপেয়ার্ড থাকে। এবং সেই জন্য উপযুক্ত সময়ে আমার মনে হয় যে এই 26 জনের পরিবর্তে দেশের মানুষ যে 2600 জঙ্গির মাথা চাইছেন, আগামী দিনে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী সেটা অবশ্যই পূরণ করবে। এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে, যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের 3 সেনাবাহিনীকে খোলা ছুট দিয়েছেন, সম্পূর্ণ দায়িত্ব তাদের হাতে দিয়েছেন, সময় এবং স্থান তারা ঠিক করবেন। মাননীয় আমাদের সেনাবাহিনীর যারা প্রধান আছে, যারা অফিসার আছেন, তারা ঠিক করবেন। এবং সেই প্রত্যাঘাত জবরদস্ত প্রত্যাঘাত হবে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, বিগত দিনেও সে দরকার পড়লে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা পুলওয়ামা কাণ্ডের পর ভারতবর্ষের যে আঘাত হোক, প্রত্যেকটা আঘাত হবে, এক্ষেত্রেও হবে। প্রত্যেকটা আঘাত হয়েছে। এবং হিন্দিতে একটা কথা আছে, আমরা শুনে এসেছি, জোর কা ঝটকা ধীরে সে লাগে। জোর কা ঝটকা লাগবে এবং জোরের সাথে লাগবে, এ বিষয়ে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি। এবং তার সাথে সাথে আমার মনে হয় যে এই সময় যারা পাকিস্তানের সমর্থক, ভারতবর্ষের গৃহমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নির্দেশ পাঠিয়েছেন যারা পাকিস্তানের পাসপোর্টধারী তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য। তো পশ্চিমবঙ্গ সরকার নাকি কোনো দায়িত্ব এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি, মিডিয়ার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। আমি মিডিয়ার বন্ধুদেরকে বলি বা আপনাদেরকে বলি, পাকিস্তানের পাসপোর্টধারীদেরকে না হয় আপনি খুঁজে পেতে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দেবেন। যারা মনে থেকে পাকিস্তানি হয়ে আছেন তাদেরকে কোথায় পাঠাবেন? তাদেরকে পাঠানোর জায়গা কোথায়? তাই আমি পরিষ্কার বলতে চাই যে সে পাকিস্তান হোক, আমাদের বহিঃশত্রু হোক বা অন্যান্য যে রাষ্ট্রগুলো যারা পাকিস্তানকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সমর্থন করে, তাদের প্রত্যেককে আমাদের সরকার স্পষ্ট বার্তা দিতে চায় যে দেশের বাইরে যারা আছে, যারা এই চিন্তাধারায় বিশ্বাস করে, তারা কেউ রেহাই পাবে না, তাদের ব্যবস্থা হবে এবং তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েও পাকিস্তানকে রক্ষা করতে পারবে না। আগামী দিনে পাকিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং সেটা পাকিস্তানও অনুধাবন করতে পারছে। তাই পাকিস্তানের তরফ থেকে একের পর এক বারবার প্রপোজাল আসছে যে কোনো নিরপেক্ষ দেশ যদি আমাদের মধ্যে মধ্যস্থতা করতে রাজি হয়, তাহলে মধ্যস্থতা করার জন্য বা আলোচনার জন্য আমরা রাজি আছি। কিন্তু ভারতবর্ষ এই সময় আলোচনার টেবিলে বসতে রাজি নয়। ভারতবর্ষ এই 26 জনের হত্যার বদলা একদম গুনে গুনে নেবে, হিসাব করে নেবে। তাই আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিশ্বাস ভারতবাসী বারবার দেখিয়েছেন, আগামী দিনেও তার সেই বিশ্বাসটা রাখুন। এবং আমার মনে হয় এর সাথে সাথে ভারতবর্ষের মধ্যে যারা বসে আছেন, যারা এই মানসিকতায় বিশ্বাস করেন যে ভারতবর্ষেও পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি করব, মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করব, তাদেরও আমি পরিষ্কার সাবধান করে দিতে চাই, আগামী দিনে তাদের জন্য খারাপ সময় আসে। আগামী 26-এ বিজেপির সরকার, জাতীয়তাবাদী সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। আর এই ধরনের রাষ্ট্র বিরোধী কাজ যে সমস্ত মানুষেরা করবেন, তাদের উপযুক্ত ট্রিটমেন্টের ব্যবস্থা, সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে, নরেন্দ্র মোদীর সরকার করবে। সেই জন্য এমন সরকার এই পশ্চিমবঙ্গে দরকার, যে পশ্চিমবঙ্গে চন্দন দাস বা হরগোবিন্দ দাসের বাড়িতে হামলা হওয়ার পর তার পরিবার, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পুলিশের থানা পর্যন্ত সবাইকে ফোন করেছিল, জনে জনে ফোন করেছিল, মাত্র 4 ঘন্টা সময় লেগেছিল পুলিশকে পৌঁছতে। অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি, অ্যাম্বুলেন্স ঢুকতে গেলে ভেঙে ফেলা হয়েছিল। মহিলারা কোনো ক্রমে ছাদ থেকে ঝাঁপ দিয়ে ইজ্জত বাঁচিয়েছিল। 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিংসের কথা শুনেছি, নোয়াখালী দাঙ্গার কথা শুনেছি,
ছবি বিশ্বাসের কথা শুনেছি যে গোপাল পাঠা না থাকলে ছবি বিশ্বাসকে মানিকতলার কাছে সে সময় রায়টার্সরা ঘিরে ফেলেছিল, সেদিন যদি আমাদের গোপাল পাঠা না থাকতেন, গোপাল মুখোপাধ্যায় না থাকতেন, তাহলে হয়তো ছবি বিশ্বাসের সিনেমা বা ছবি আমাদের দেখা হতো না। দেয়ালে নিজেদের বাড়িতে বা নিজের বাড়িতে ছবি বিশ্বাস ছবি হয়ে থেকে যেতেন। এই দুই শক্তিকে আমি পরিষ্কার বলতে চাই, যে শক্তি ভারতবর্ষের বাইরে আছে এবং ভেতরে আছে। ঠিক যেভাবে আমরা 26টা দেহ গুনেছি পেহেলগাঁওয়ে, যেভাবে ওই ভ্যালিতে দাঁড়িয়ে ভারতবাসী 26টা মৃতদেহ গুনেছে, ঠিক সেইভাবে এর বদলা হবে। আপনাদেরকেও দেহ গুনতে হবে এবং সেটা এই উগ্রপন্থীদের দেহ। আপনারা ভরসা রাখুন, নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন, ভারতবর্ষের সেনাবাহিনীর উপর ভরসা রাখুন, ভারতবর্ষের জনগণের উপর ভরসা রাখুন। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সুকান্তদা। দেখুন, শুরুতেই সুকান্তদা মুর্শিদাবাদের পাশে কাশ্মীরকে বসালেন, ধুলিয়ানের পাশে পেহেলগাঁওকে বসালেন, সিলেক্টিভ কিলিং এবং এইভাবে বেছে বেছে ধর্মীয় পরিচয় দেখে হত্যালীলা। মিল তো আরও আছে। যেমন ধরুন, মুর্শিদাবাদে প্রাথমিকভাবে মনে হচ্ছিল অন্তত শুরুর কয়েকটা ঘন্টা যে এ রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, সব ভেঙে পড়েছে। ঠিক সেই রকম সেনা, আধা সেনা, বিএসএফ, এমনকি জম্মু এবং কাশ্মীর পুলিশ যারা কেন্দ্রের অধীনে, পেহেলগাঁওতে এই ঘটনা দেখে অবশ্যই এই সংশয় জাগে কি সেটাও কি সেখানে ভেঙে পড়েছিল। হিন্দু মুসলমান আলাদা করে ক্রমশ প্রকাশ্য আগামী 2 ঘন্টা এই অনুষ্ঠান চলবে, আমার স্পষ্ট মত আমি রাখবো। প্রথম দিন যা বলেছিলাম, এখনও প্রত্যেকটা শব্দের পাশে আমি দাঁড়াচ্ছি। কিন্তু একটা জায়গায় আমি সুকান্ত দাদের সঙ্গে একমত যে এখন একটা সংকটকাল এবং এই সংকীর্ণ ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এক হয়ে দাঁড়ানোটা কিন্তু সময়ের দাবি। কিন্তু তাতে এতগুলো মানুষের যে অসহায় মৃত্যু, তার দায় এবং দায়িত্ব নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা কিন্তু এড়িয়ে যেতে পারেন না। একজন দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বেহুলার বাসর ঘরের উদাহরণ টানছিলেন, কিন্তু পেহেলগাঁওতে সেদিন নিশ্ছিদ্র নিরাপত্তা বাদ দিন, আদৌ কোনো নিরাপত্তা ছিল না। সুকান্তদা নিশ্চয়ই মনে থাকবে যে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিকতম যে রিপোর্ট যেটা পার্লামেন্টে পেশ হয়েছে, সেটা বলছে যে সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস সহ 6টা আধা সামরিক বাহিনী মিলিয়ে এই মুহূর্তে শূন্য পদের সংখ্যা 1,11,000। একটুও ভুল শোনেননি, 1,11,000 শূন্য পদ। তার দায় তো কেন্দ্র সরকারকেই নিতে হবে। আমি শুধু মুম্বাই হামলার পর 2012 সালের 25শে মে এদেশের এক দাপুটে মুখ্যমন্ত্রীর কেন্দ্র সরকারকে করা প্রশ্নগুলো আর একবার এই অনুষ্ঠানে আপনাদের মনে করিয়ে দেবো। কোট আনকোট যাচ্ছি, এই জঙ্গিদের অস্ত্র আর বারুদ কোথা থেকে আসছে? সীমান্ত তো পুরোপুরি কেন্দ্রের অধীনে, বিএসএফ কেন্দ্রের অধীনে। জঙ্গিরা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছে, হামলা চালিয়ে পালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী, আপনি বলুন, সীমান্ত আপনার হাতে, কোস্টাল সিকিউরিটি আপনার হাতে, নেভি, বিএসএফ, সেনা সব আপনার হাতে। তা সত্ত্বেও বিদেশি অনুপ্রবেশকারীরা কি করে দেশে ঢুকে পড়ে? সেদিন এই এতগুলো প্রশ্ন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একেবারে সরাসরি প্রকাশ্যে অন ক্যামেরা করেছিলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও তাঁরই করা এই প্রশ্নগুলো সমানভাবে প্রযোজ্য। যাই হোক, আমার পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। মাননীয় মন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনতে শুনতে গুলিয়ে যাচ্ছিল যে একজন ইউনিয়ন সরকারের মন্ত্রীর বক্তব্য শুনছি নাকি অক্ষয় কুমারের আগামী সিনেমা স্ক্রিপ্ট হেয়ারিং সেশন চলছে। এই করব, সেই করব, ওটা হবে, সেটা হবে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, একদম যেন বলিউডের একটা সিনেমা স্ক্রিপ্ট পড়া হচ্ছে। মাননীয় মন্ত্রী এখানে ডিরেক্টরের ভূমিকায় এবং সামনে হয়তো অক্ষয় কুমার কোথাও বসে আছেন, তিনি শুনছেন এবং মাথা নাড়ছেন। এই বলিউডে একটা সিনেমা হবে, দেশপ্রেমের বন্যা বইবে, পাকিস্তানের ওপর দারুণ সব বদলা নেওয়া হবে, আমরা আবার সব ভুলে যাব। দেখুন, বেশি দিন আগেকার তো ঘটনা নয়, পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল সেই সময় এই সরকারে, ডবল ইঞ্জিন সরকার, কারণ তখনও কিন্তু সেখানে রাজ্যের সরকার ছিল না জম্মু কাশ্মীরে, যখন আমাদের আধা সেনারা মারা যাচ্ছেন, তারপরেও কিন্তু আমরা ডায়ালগই শুনেছিলাম। এবং আপনারা বলতে পারেন যে হ্যাঁ, তারপর তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। যদিও সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তথ্য প্রমাণের প্রসঙ্গ যখনই ওঠে, আপনি বিরোধীদের কথা ছেড়ে দিন, প্রয়াত সুষমা স্বরাজ মহাশয়া তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে কতজন মারা গেছে। যদি আমি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এই মুহূর্তে কোনো প্রসঙ্গ, কোনো প্রশ্ন, কোনো বিতর্কে যাচ্ছি না, কিন্তু পুলওয়ামায় ঠিক কি হয়েছিল, কারা সেইখানে এই হামলা চালালো, কাদের ষড়যন্ত্রের কারণে হলো, কারা ঠিক এই ষড়যন্ত্রের পেছনে ছিল, আপনারা কেউ আজও জানতে পেরেছেন? সত্যপাল মালিক
তৎকালীন যিনি গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে যা যা বলেছেন, তুম চুপ রহো, মাননীয় নরেন্দ্র মোদী তাকে বলেছেন তুম চুপ রহো, তার কোনো পাল্টা উত্তর কিন্তু বিজেপির তরফ থেকে আমরা আজও পাইনি। আমি আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমাদের সেই উত্তরটা দিয়ে জানাবেন যে পুলওয়ামায় এই তুম চুপ রহোর পেছনে আসল রহস্যটা ঠিক কী ছিল। আজকে যখন পেহেলগাঁও ঘটছে, আমরা 2016 সালেই শুনলাম যে নোট বাতিল হয়ে গেছে, নোট বাতিল করা হলো, এতে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। 2019-এ 370 ধারা বাতিল হলো, আমরা শুনলাম সন্ত্রাসবাদের আবার কোমর ভেঙে দেওয়া হলো, অনেকগুলো কোমর তো। এবং এই পেহেলগামের যখন আক্রমণ হচ্ছে তার মাত্র 2 সপ্তাহ আগে মাননীয় অমিত শাহ আবার বললেন আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি। আরে ভাই, রোজই একবার করে কোমর ভাঙে, এ কতগুলো কোমর? এবং এই কোমর ভাঙতে 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 একের পর এক হামলা কিন্তু হয়েই যাচ্ছে। আজকে মাননীয় মন্ত্রী বললেন যে ধর্ম দেখে হামলা, এই নাকি প্রথম ধর্ম দেখে হামলা হয়েছে। মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি মনে করিয়ে দেব, 2023 সালের 31শে জুলাই চেতন সিং চৌধুরী, আপনাদের কারো এখন মনে পড়বে না, কারণ আমাদের অসাধারণ সংবাদ মাধ্যম জাতীয় স্তরে যারা, তারা এতটাই মানে নিরপেক্ষ যে তারা এটা আপনাদের মনে রাখতে দিচ্ছে না। একজন আরপিএফের কনস্টেবল জয়পুর থেকে মুম্বাইগামী ট্রেনে 4 জনকে হত্যা করেছিল, তার মধ্যে 3 জন ছিলেন মুসলমান, এবং 150-র বেশি প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে যেটা জানা গেছে, এটা জিআরপির জমা দেওয়া চার্জশিটে, যে একদম ধর্ম জিজ্ঞাসা করে তাকে মারা হয়েছিল সেই 3 জনকে। এবং তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন, টিকারাম মিনা, একজন এএসআই আরপিএফের, তাকেও সে মেরে দেয়। পেহেলগামের সাথে কতটা মিল পাচ্ছেন না? পেহেলগামে যখন এই ইসলামী জঙ্গিরা একদম ধর্ম জিজ্ঞাসা করে করে হিন্দুদের মারছিল, তাদেরকে যিনি বাঁচাতে গেছিলেন সেই স্থানীয় কাশ্মীরি যুবক, সেই যুবক ছিল আবার ধর্মে মুসলমান। অর্থাৎ একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন না যে জঙ্গিপনা, সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না, মানে উনি আসলে উল্টোটাই বলতে চাইছেন যে একদম হয়, ওই মুসলমান ওরাই সব জঙ্গি, এটা উনি বলতেই চাইছেন। সেটা না বললে আমরা বুঝি, কিন্তু বাস্তব ঘটনা এটাই দেখায় যে আসলেই এর কোনো ধর্ম হয় না। যদি হতো তাহলে প্রজ্ঞা সিং ঠাকুর, কর্নেল শ্রীকান্ত পুরোহিত, এদের নামগুলো আমরা এনআইএর চার্জশিটে পেতাম না। 2008-এর মালেগাঁও বিস্ফোরণ মামলা, যেখানে একাধিক সাধারণ মানুষ মারা গেছিলেন, কয়েকশো আহত হয়েছিলেন, সেই এনআইএর মামলায় চার্জশিটে কিন্তু এই প্রজ্ঞা সিং ঠাকুর, শ্রীকান্ত পুরোহিতদের সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে। এই প্রজ্ঞা সিং ঠাকুরকে এই নরেন্দ্র মোদী ভোপাল কেন্দ্র থেকে সংসদে পাঠিয়েছিলেন। এরা সন্ত্রাসবাদী নয়? এদের কোনো ধর্ম নেই? আচ্ছা, ধ্রুব সাক্সেনার নাম আপনাদের কারো মনে পড়ছে? 2017 সালে মধ্যপ্রদেশ থেকে আইএসআই, পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে বিজেপি নেতা ধ্রুব সাক্সেনাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিজেপি নেতা, মনে রাখবেন। আবার বলরাম সিং, সেই মধ্যপ্রদেশ বজরং দলের নেতা, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল আইএসআইকে ফান্ডিং করার জন্য। আচ্ছা, এদের কোনো ধর্ম নেই? আপনি কি ধর্ম খুঁজতে চাইছেন সন্ত্রাসবাদে? তাহলে একের পর এক খোঁজা শুরু করুন না, কত ধর্ম পাবেন। আচ্ছা, উড়িষ্যাতে গ্রাহাম স্টেন্স এবং তার শিশুপুত্রদের একটি গাড়ির মধ্যে যারা জীবন্ত চালিয়ে মেরেছিল, তাদের কি ধর্ম ছিল? তাদের একজনকে কয়েকদিন আগেই উড়িষ্যার বিজেপি সরকার জেল থেকে মুক্তি দিয়েছে। আপনি আসলেই যদি ধর্ম খুঁজতে চান, আপনি দেখবেন যে সন্ত্রাসবাদের নয়, রাজনীতির একটা ধর্ম আছে। এই ধরনের কট্টরপন্থা, এই ধরনের সন্ত্রাসী চিন্তা ভাবনার পেছনে যে রাজনৈতিক দর্শন আছে, সেটার একটা ধর্ম আছে। এবং সেই ধর্ম কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি ধর্ম নয়। সেই ধর্ম সম্পূর্ণ আলাদা ধর্ম, যেটার কথা মাননীয় মন্ত্রী বলছিলেন যে পাকিস্তান মানসিকতা। একদম ঠিক বলেছেন। পাকিস্তান মানসিকতা ঠিক সেটাকেই বলে যারা এই ধরনের হামলায় ধর্ম খুঁজে বেড়ায়। অনেকে মনে করেন ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে মুসলমানদের দেশ, হিন্দুদের দেশ। আগে না, ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়নি। মুসলমানদের দেশ বলে পাকিস্তান হয়েছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ বলে ভারতবর্ষ হয়েছিল। এবং এরা যারা বলছেন না যে যাদের এই ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বলে গালাগাল দিচ্ছেন, এক মুসলিমদের গালাগাল দিচ্ছেন, দ্বিতীয়ত সেকুলারদের গালাগাল দিচ্ছেন, এবং বলছেন অনেকে সেকুলাররা দেশ ছেড়ে বেরিয়ে যাক। আমরা উল্টোটা বলছি, ভারতবর্ষ সেকুলার দেশ। যাদের সেকুলারিজম পোষাচ্ছে না, তারা বরং এই দেশ ছেড়ে, না, আমি বলবো বেরোবেন না, এখানেই থাকুন। এখানেই থাকুন, কারণ আপনাদের ধর্মান্ধ রাজনীতির যে কারবার,
সেই কারবারকে আমরা ধ্বংস করে ছাড়বো। আপনাদের ধর্মান্ধ রাজনীতি আমরা ধ্বংস করে ছাড়বো, এই জীবদ্দশাতেই ধ্বংস করব, এই জন্মেই ধ্বংস করব। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন যে সেকুলার ভারত সেকুলারই রয়েছে, কোনো রকম হিন্দু পাকিস্তান, হিন্দুত্ববাদী পাকিস্তান হয়ে যায়নি। যে ভারতবর্ষ গঠনের পেছনে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণ ছিল, সেই ভারতবর্ষকে আজ যারা ভাঙতে চাইছে, তাদের রাজনৈতিক পূর্বসূরি যারা, তারা কিন্তু স্বাধীনতা আন্দোলনে কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি বলবো না, ভূমিকা ছিল। ব্রিটিশদের সঙ্গ দিয়েছিলেন তারা। যেই সময় দাঁড়িয়ে নেতাজি সুভাষরা লড়াই করছেন, যেই সময় দাঁড়িয়ে আমাদের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করছেন, তখন এনাদের যারা পূর্বসূরি, রাজনৈতিক পূর্বসূরি, তারা লড়াই করছেন ব্রিটিশদের আর্মিতে, ব্রিটিশদের সৈন্যবাহিনীতে, যাতে মুসলমানরা ঢুকতে না পারে, বেশি করে হিন্দু ঢোকাতে হবে। সেই বেশি করে হিন্দুরা ঢুকে ব্রিটিশদের সেনাবাহিনীতে বা পুলিশ ইত্যাদিতে ঢুকে তারা কি করবে? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মারবে। অর্থাৎ আরএসএস বা হিন্দু মহাসভা বা তাদের যে বিভিন্ন শাখা সংগঠন, তারা সর্বোপরি চেষ্টা করেছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে লড়াই করার। আজকে তারা ধর্মনিরপেক্ষ ভারত, এই ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তারা আমাদেরকে শত্রু ঠাউরেছেন। আরে পেহেলগামে যে জঙ্গিরা এলো, তারা বাইরে থেকে এলো, ভেতর থেকে এলো, অস্ত্র নিয়ে এলো, কিভাবে এলো, গায়ে ক্যামেরা লাগিয়ে এলো, হেঁটে হেঁটে এলো, আধ ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ ধরেই হোক তারা অপারেশন চালালো, মানুষগুলোকে মেরে দিল, আবার হেঁটে হেঁটে চলে গেল। আজ 10 দিন হতে চললো, তাদের কারো খোঁজ নেই, কারো পাত্তা নেই, একটা কাউকে গ্রেপ্তার করতে পারলেন না, কিন্তু ডায়লগের পর ডায়লগ আছে। একটু পরে আমরা জানি, আমরা শুনবো, বিভিন্ন টিভিতেই শুনছি যে ভারতবর্ষে জানো তো এত বড় বোমা আছে, এই লম্বা মিসাইল আছে, আমাদের আকাশে প্লেনগুলো ওড়ে, জলে জাহাজগুলো ভাসে, কত কি না হয় আমাদের, কিন্তু আমরা বাঁচাতে পারি না, কারণ আমাদের একটা 56 ইঞ্চি আছে। এবং একটু পরে সুললিত ভাবভঙ্গিমায়, অসাধারণ ভাষায় মহারাজ বলবেন যে আমরা হিন্দুরা কতটা বিপদে আছি, ভীষণ বিপদে আমরা হিন্দুরা। কিন্তু আজ 1 যুগ হতে চললো, 12 বছর 1 যুগ হতে চললো, হিন্দু হৃদয় সম্রাট শাসন করছেন। এবং সেই 12 বছর পরেও যদি হিন্দুরা এত বিপদে থাকে, তাহলে তো একটাই কথা বলতে হয় যে ওটা 56 ইঞ্চি নয়, 56 মিলিমিটার। আর যদি ওটা 56 ইঞ্চি হয়, তাহলে হিন্দুরা বিপদে থাকতে পারে না। দুটো তো একসঙ্গে হয় না। হয় আমাদের মাথায় যিনি বসে আছেন তিনি সত্যি যশস্বী, তিনি সত্যিই যোগ্য, তিনি সত্যিই অসাধারণ প্রধানমন্ত্রী, তাহলে কেউ বিপদে নেই, হিন্দুরা তো নেই। আর যদি হিন্দুরা বিপদে থাকে, তাহলে যে যে শব্দগুলো বললাম তার ঠিক উল্টোগুলো ধরে নিন। আসলে পাকিস্তানের তরফ থেকে যে আক্রমণ আসা, জঙ্গিদের যে হানা, এগুলিকে এরা স্রেফ ব্যবহার করছেন তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তাদেরকে টার্গেট করার জন্য, তাদেরকে নিশানা করার জন্য। ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আমরা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলি, আমরা যারা ধর্মে ধর্মে বিভেদের বিপক্ষে বলি, তাদেরকে নিশানা করাটাই এদের টার্গেট। না হলে বলুন তো, মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের কি এমন প্রয়োজন পড়েছিল ভুয়ো টুইট করার? বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছবি দিয়ে তিনি মুর্শিদাবাদের ছবি বলে টুইট করেছিলেন, ক ঘন্টার মধ্যে অবশ্য ডিলিট করতে হয়েছে। যদি এতই নিজের ওপর ভরসা, আত্মবিশ্বাস থাকতো, ভুয়ো টুইটটা করতে হলো কেন? কারণ আপনারা আসলেই আগুন লাগাতে চান। আপনারা জানেন নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলার আকাইপুর বলে একটি রেল স্টেশন রয়েছে, সেইখানে 2জন বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, তারাই পাকিস্তানের পতাকা লাগিয়ে সেখানে ষড়যন্ত্র করছিল যাতে সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানো যায়। রাজ্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং আমরা জানি এর আগে শুভেন্দু অধিকারী তিনি যখন একের পর এক পাকিস্তানের পতাকাগুলো বের করছিলেন, তখন সবার মনে এই প্রশ্ন কিন্তু এসছে যে এতগুলো পাকিস্তানের পতাকা তিনি পেলেন কোথা থেকে? দেখুন, পাকিস্তানের পতাকা আপনি চাইলেই ওই মোড়ের দোকানে, বড় বাজারে চলে গিয়ে, ময়দান মার্কেটে চলে গিয়ে, নিউ মার্কেটে চলে গিয়ে আপনি পাবেন না, কেউ পাবেন না, পাওয়া সম্ভব না। একবার খোঁজ করে দেখুন, উনি এতগুলো একের পর এক 26খানা পতাকা কোথা থেকে জোগাড় করলেন? এই বিজেপি কর্মী যারা রেল স্টেশনের পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল, পতাকাটা কোথা থেকে জোগাড় করলো? এই প্রশ্নগুলো করবেন না। এই প্রশ্নগুলো করতে গেলেই আপনি দেশবিরোধী হয়ে যাবেন। এই প্রশ্নগুলো করতে গেলেই ওনাদের ভাষায় আপনি পাকিস্তানি মানসিকতার হয়ে যাবেন। আসল কথাটা হচ্ছে, পাকিস্তানি মানসিকতা বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই ধর্মান্ধ রাজনীতির মানসিকতা, যেটা ভারতবর্ষে একমাত্র একটি দল, তারাই একমাত্র সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে আছে, ধর্মান্ধতার ওপর দাঁড়িয়ে আছে, সেটা ভারতীয় জনতা পার্টি। যে কারণে আমরা বারবার বলি যে কোনো রকম জঙ্গি হানা, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হতে পারে না, তার হিন্দু হয় না, তার মুসলমান হয় না।
আমরা বিভিন্ন জায়গায় দেখছি, গুজরাটে দেখছি, উত্তরাখণ্ডে দেখছি, মহারাষ্ট্রে দেখছি যে বাঙালি যারা, বাঙালি মুসলমান যারা, হয়তো তাদের মধ্যে হিন্দুরাও রয়েছেন, তাদেরকে ওই দড়ি দিয়ে ঘিরে ধরে তাদেরকে প্যারেড করাচ্ছে গুজরাট পুলিশ। মানে কাশ্মীরে জঙ্গি আনা হয়েছে, তার পাল্টা হচ্ছে বাঙালিদের ওপর, সেইটা নিয়ে ওনাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আপনারা যতই ধর্মনিরপেক্ষতার দিকে আঙুল তুলুন, যতই আমাদের আক্রমণ করুন, যতই মুসলমানদের আলাদা করে জীবনটাকে নরক করে দেওয়ার চেষ্টা করুন, এইখানে দাঁড়িয়ে বুক ঠুকে বলে দিলাম, তাদের হয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। এবং শেষ নিঃশ্বাসটা আমাদের শেষ নিঃশ্বাস নয়, আপনাদের রাজনীতির শেষ নিঃশ্বাস। আপনাদের রাজনীতির শেষ দেখে আমরা ছাড়ব। এবং এই ভারতবর্ষ হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে, ধর্মনিরপেক্ষ ভারত থাকবে, আপনারাও থাকবেন। কিন্তু আপনারা থাকবেন একদম নিচে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে ধর্মনিরপেক্ষতার পতাকা উঠছে, আপনাদের রাজনীতি ধ্বংস হচ্ছে। সেই দিন খুব দূরে নয়, এই জীবনেই, এই জীবদ্দশাতেই, এই জন্মেই। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ। দেখুন, অনির্বাণ একটা দীর্ঘ তালিকা দিল, গ্রাহাম স্টেইনের কথা মনে পড়ে গেল। দীর্ঘদিন, দিনের পর দিন কভার করেছি আমি বলছি এই তালিকায় কোথাও যদি শেষের দিকে অন্তত হরগোবিন্দ দাস, চন্দন দাসের নামটা থাকতো, আমি নিশ্চিন্ত হতাম যে কেউ অন্তত সার্বিকভাবে ভাবছে এবং ওই ধর্মের বাছাবাছিটা করছে না। অনির্বাণ যথার্থ বলেছে, কিন্তু যুক্তিটা হচ্ছে যে প্রজ্ঞা সিং ঠাকুরকে যদি সংসদে পাঠিয়ে বিজেপি ভুল করে থাকে, হুমায়ুন কবির ওই 70% আর 30%-এর মন্তব্যের পর কোনো ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার তাহলে ঠিক করেছে, অথবা এ রাজ্যের শাসক দল ঠিক করেছে? বোমা আর মিসাইল নিয়ে অনির্বাণ কটাক্ষ করলে, মুশকিলটা হচ্ছে বোমা বা মিসাইল যেগুলো আছে সেগুলো কোনোটাই তো নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পত্তি নয়, ওটা ভারতবর্ষের সম্পত্তি। ওটা যতটা সুমনদের সম্পত্তি, ততটা অনির্বাণ ব্যানার্জির সম্পত্তি, ততটা বাকিবুল্লাহ মোল্লারও সম্পত্তি। আমি বলছি, যদি কোনোদিন অনির্বাণ যে দলকে সমর্থন করে সেই দল ক্ষমতায় আসে, ওটা তারা ব্যবহার করবে এবং দেশের জন্য করবে, আমাদের সবার জন্য করবে। বোমা মিসাইল বোধহয় কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। যাই হোক, অনির্বাণ রাজনৈতিকভাবে কেন্দ্রের শাসক এবং কেন্দ্রের সরকারকে দায়ী করবে, এটাই তো স্বাভাবিক। ইনফ্যাক্ট অনির্বাণের তোলা বহু প্রশ্নই যুক্তিযুক্ত, কিন্তু পাশাপাশি এ রাজ্যের শাসককেও তো এই জবাব দিতে হবে যে পরের পর ঘটনা যদি এই ইঙ্গিত দেয় যে আমাদের এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ ক্রমশ অনুপ্রবেশকারী এমনকি জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের জায়গা এবং ট্রানজিট রুট হয়ে উঠছে, তাতে তো সত্যজিৎ রায়ের ফেলুদার মতোই বলতে হয়, নিশ্চিন্ত আর থাকা গেল না রে তোপসে। অর্ডিন্যান্স ফ্যাক্টরির দুর্নীতি হতে পারে, কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশের একটার পর একটা ইস্যু হতে পারে। গোটা দেশের একাধিক বড় অপরাধের তদন্তে যখন দেখা যায় যে জাল আধার, জাল ভোটার আইডি বা জাল পাসপোর্ট তৈরির প্রায় একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে আমাদের এই রাজ্যের একাধিক জেলায়, রাজ্য পুলিশের এসটিএফের সাম্প্রতিকতম কয়েকটা গ্রেফতার একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বহু জঙ্গি সংগঠনের সঙ্গে এ রাজ্যের একাধিক দুষ্কৃতির স্পষ্ট যোগাযোগ তৈরি হচ্ছে। ধরুন, উত্তর 24 পরগনার বাদুড়িয়ার মেয়ে তানিয়া পারভিন, গোয়েন্দারা মনে করছেন যে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশীদার ছিল বাংলার মেয়ে তানিয়া, যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা করা হয় 2020 সালে। আবার সম্প্রতি দেখা গেল যে ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে এ রাজ্যে পাঠিয়েছিল লস্করে তৈবার সঙ্গে যুক্ত ষড়যন্ত্রীরা। আবার অসম পুলিশ এই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করলো আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন জঙ্গিকে। এই কিছুদিন আগে বেঙ্গালুরে ক্যাফে বিস্ফোরণের ঘটনায় 2 জন যে জঙ্গি ধরা পড়ল, তারা কিন্তু ধরা পড়ল দীঘার হোটেল থেকে। এক নিঃশ্বাসে এই কতগুলো উদাহরণ বললাম, প্রত্যেকটা কিন্তু কোনো কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ নয়, আমাদের এই রাজ্য পুলিশের এসটিএফের তদন্তে প্রকাশিত হয়েছে। অতএব কাশ্মীর থেকে 2235 কিলোমিটার দূরে কলকাতা একটা ভারী নিরাপদ জায়গা, এ কথা বলার কিন্তু উপায় থাকছে না। আর এইখানে জঙ্গি দমনে রাজ্য সরকারের স্পষ্ট দায় রয়েছে। যাই হোক, আমার পরের বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। বাতাসে বারুদের গন্ধ, বসন্ত এসে গেছে। আমাদের এখানে অনেক বীর আমরা দেখি, তাদের হুঙ্কার সেনাবাহিনীতে থাকলে আমরা সত্যিই মিস করি এরকম বীর মানুষ। আমি এবার টপিকে আসি। নমস্কার। আমি আপনাদের সামনে যেটা বলবো ওপেন সোর্স থেকে নেওয়া, আমার ব্যক্তিগত মতামত, এবং কোনোভাবে ভারত সরকারের কোনো উচ্চপদস্থ গোপন সোর্স থেকে আমি কিছু পাইনি, পেলেও আপনাদের জানাতাম না। ফুঁসছে গোটা দেশের মানুষ,
কি চায় আম জনতা? আম জনতা একটা বিচার চায়, একটা বদলা চায়, একটু নিরাপত্তা চায়। কিন্তু এখানে একটা দ্বিচারিতাও আছে। কেন বলছি? তারা শুধু এই জল বন্ধ করা বা ভিসা আটকে দেওয়া বা বাণিজ্য বন্ধ করাতে তাদের রাগ আর ক্ষোভ মিটবে না মনে হচ্ছে। তারা একটু রক্তপাত চায়, একটু ভায়োলেন্স চায়। কিন্তু ভায়োলেন্সের অ্যাপেটাইটটা কি সত্যিই আছে? কারণ যুদ্ধে যদি জয়ও হয় তার সাথে সাথে কিছু নেতিবাচক দিকও থাকে। জিনিসপত্রের দাম বাড়তে পারে, শেয়ার মার্কেটে ধস নামতে পারে, রাজস্ব বাড়তে পারে। আমাদের বেশিরভাগ মানুষ যারা এখন যুদ্ধ করে যাচ্ছে তাদের মধ্যে সবাই চায় যুদ্ধটা টিভির পর্দার সামনে বসে দেখব এবং একেবারে নিজের দৈনন্দিন জীবনের একটু ব্যাঘাত না ঘটিয়ে যুদ্ধ জয়ের স্বাদ অনুভব করব। দিস ইজ এ ভেরি টল অর্ডার। আমি জানি না প্রধানমন্ত্রী এটা জানেন কিনা। এবার আসি যে পলিটিক্যাল পার্টি যারা আছে তারা কি চায়। দেখুন, সমস্ত দল একসাথে আমাদের শাসক দলকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যেমনভাবে ইচ্ছে আপনারা কাজ করুন। এবং এই ট্র্যাডিশন ভারতবর্ষে আজ থেকে না, যেদিন থেকে ভারতবর্ষ গঠন হয়েছে সেদিন থেকে চলে আসছে। জওহরলাল নেহরুর সময়, ইন্দিরা গান্ধীর সময়, রাজীব গান্ধীর সময়, যুদ্ধের সময় যখন হয়েছে তখন আমরা দেখেছি। এবং এটা বুদ্ধিমানেরও কাজ, রাজনৈতিকবিদদের, কারণ তারা হাওয়া বোঝে এবং উল্টো দিকে হাওয়া গেলে খুব একটা যে ভালো ফল হয় না সেটা তারা বোঝে। তো দুই দিক দিয়েই তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু সেখানে একটা ইনসিকিউরিটিও থেকে যায়, একটা অশনি সংকেত থেকে যায় যে যদি যুদ্ধে জয় হয় তাহলে সেই জয়ের হাওয়াটা পালে লাগিয়ে অনেক বছর শাসনে থেকে যাওয়া যেতে পারে ভোটের বাক্সে। এবং সেই ভয় থেকে অনেক সময় কি হয়, একটা কুরুচিকর পোস্ট বেরিয়েছিল রিসেন্টলি। অনেক ধন্যবাদ কংগ্রেসের সর্বেসর্বা যিনি আছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে রাজনীতি তিনি ভালো বোঝেন এবং রাশ শক্ত করে ধরে পোস্টটাকে ডিলিট করিয়েছেন। এইবার আসি যে ইতিহাস কি বলছে। আপনি যদি 1948 সাল থেকে দেখেন, আমাদের উরি, মহুরা, বারামুলা হয়ে শ্রীনগরের দিকে এসেছিল পাকিস্তান সৈন্যবাহিনী স্বাধীনতার পরপরই, এবং তাদেরকে ভারতের সেনাবাহিনী খেদিয়ে পার করে দেয়। এবং সেই যুদ্ধের পরে আবার কিছুদিন পরে 1965 একই ঘটনার পুনরাবৃত্তি, 1971 একই ঘটনার পুনরাবৃত্তি, এবং তারপরে প্রক্সি ওয়ার, যেটাকে আমরা ছায়াযুদ্ধ বলে জানি, এবং কার্গিল যুদ্ধ, এবং সব এখনও সেই ছায়াযুদ্ধ চলে যাচ্ছে। এইখানে একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে অনেক সময় পাকিস্তানের যারা রাজনৈতিক লিডারশিপ তারা জানতে পারে না যে তাদের আর্মি তাদের তলা দিয়ে কত বড় শীত কেটে রাখে। উদাহরণস্বরূপ 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন উড়ি একটা বাসে করে, তাবর সিনেমা আর্টিস্টদের নিয়ে, দেবানন্দ, শত্রুঘ্ন ছিলেন, অনেকেই ছিলেন সেটাতে, আপনারা হয়তো দেখেওছেন টিভি ক্যামেরায়। এবং লাহোরে গিয়েছিলেন, দারুণ একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার ছিল। উনি একটা কবিতাও লিখেছিলেন, আব জং না হোনে দেঙ্গে। এবং যখন উনি এই ব্যাপারগুলো করছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর মে মাসে আমরা কার্গিল লড়াই করি। আমি নিজে ছিলাম সেই যুদ্ধে। এবং এই সময় পারভেজ মুশারফ কিন্তু ওই কার্গিলের হাইটসগুলো অকুপাই করছিলেন। ফলে প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ জানতেন না। উনি একটা ইন্টারভিউতে পরে বলেছিলেন আমি জানতাম না, স্বীকার করেছিলেন যে আমি সামাল দিচ্ছিলাম পরে যখন ব্যাপারটা ঘেটে যায়। তো এইটা এদের বারবার হয়ে এসছে। আপনি যদি দেখেন আমাদের এখনকার অধুনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনি 2015 সালে হট করে লাহোর পৌঁছে যান নওয়াজ শরীফের জন্মদিনে, বিনা কোনো রকমের মানে সেরকম প্রি প্রোগ্রাম, এবং ওখানে একটা সৌহার্দ্যপূর্ণ বার্তা ছিল। কিন্তু তারপরেই 2016 সালে আমাদের অ্যাটাকটা হয়। তো এই ট্র্যাডিশনটাতে এবার যেটা ছক ছিল সেটা আমি বলছি, মানে যেটুকুনি আমি আমার বুদ্ধিতে বুঝেছি, পাকিস্তানের আর্মি চিফ
একটা নতুন ছক তৈরি করে। কারণ জেনারেলি আর্মি চিফ, আইএসআই এরা এই ছকগুলো বানায়, কারণ এরা থাকতে পারবে না এগুলো না করে। এরা শান্তি চায় না, এদের ভারত বিদ্বেষ এত বেশি, অপমানের গ্লানি ৭১-এর এত বেশি যে এরা থাকতে পারে না। এটা আপনাদের বুঝতে হবে মানসিকতা। এবং সেখান থেকে তারা কি করে, যে একটা অত্যন্ত উগ্র মৌলবাদী স্পিচ দেয় পাকিস্তানের আর্মি চিফ, এবং তারপরে আমরা দেখি পহেলগাঁওতে সেম ভাবে একটা পদ্ধতি করে হিন্দুদের বেছে বেছে মারা হয়। এবং তারপরে লন্ডনের পাকিস্তানের হাই কমিশনার থেকে অত্যন্ত কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করায়। এবং 2 দিন আগে দেখছিলাম এটাও বলা হচ্ছিল যে পাকিস্তান আর্মি বাবরি মসজিদে এসে নামাজ পড়বে বা এরকম কিছু। তো এই যে রিলিজিয়ান অ্যাঙ্গেলটা, এটা পাকিস্তান থেকে ঢোকানো হয়েছে। তার একমাত্র কারণ হলো যে তারা চাইছিল যে আমাদের দেশে যে 20 কোটির ওপর মুসলমান থাকেন, তারা আমাদের এই যেহেতু হিন্দু মেজরিটি, একটা ভীষণভাবে একটা রোষ তাদের উপর পড়ে। কিন্তু সেখানে দেখা গেল কিছুই হয়নি। আমাদের দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ সবাই মিলে রাস্তায় নেমে পড়েছে, পাকিস্তানকে ধিক্কার জানাচ্ছে। এবং সেইটাতে তাদের এটা ব্যাকফায়ার হয়ে গেছে আসলে। এবং তাদের দেশের নিজের লোকেরাও এক তো যুদ্ধের আতঙ্ক, এবং দ্বিতীয় হচ্ছে জল বন্ধ হওয়ার আশঙ্কা, এবং আরও অনেক কিছু ঝামেলার মধ্যে পড়ে যাওয়ার মূল্যস্ফীতি, এই সমস্ত জন্য তারা এখন পাকিস্তান আর্মিকে দায়ী করছে। পাকিস্তান আর্মির মধ্যেও একটা আড়াআড়ি বিভাজন হয়ে গেছে। তাদের কিছু আর্মি অফিসার সোজাসুজি এসে যিনি আর্মি চিফ তাকে দায়ী করছেন। এবং পাকিস্তান আর্মিতে নাকি শুনছি যে রেজিগনেশন বেড়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাত জেগে জেগে তারা দিন কাটাচ্ছে, মাঝরাতে প্রেস কনফারেন্স করছে, রাত্রি 2টোর সময় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বদলি হয়ে যাচ্ছে। এবং পাকিস্তানের অনেক জায়গায় গ্রাম যেগুলো মিলিটারি পোস্টের কাছাকাছি আছে, সেখান থেকে গ্রাম দূরে সরে যাচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর অ্যাটাক আসবে। তো এই স্ট্র্যাটেজিটা এদের ব্যাকফায়ার হয়ে গেছে। যেহেতু আমাদের দেশে এখনও আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা যাই বলুক, যথেষ্ট পরিমাণে সৌহার্দ্যপূর্ণ একসাথে থাকার ব্যবস্থাটা চলে আসছে। আমার নিজের রেজিমেন্ট জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, এবং আমার 50% মুসলমান সৈন্য, এবং বহু যুদ্ধে আমরা পারফরমেন্স দেখিয়েছি ভারতবর্ষকে, এবং এটা আমাদের ট্র্যাডিশন। হিন্দু মুসলিম একসাথে ভারতবর্ষে থাকে, সেই পাঠ আমি আজকালকার ছেলে ছোকরাদের থেকে শিখব না। এইবার আসি, এবার একটা পাল্টা আঘাত চাই। আজকের সাবজেক্ট যুদ্ধ, জানেন তো, একটা বিগ লেভেলার। ধনী থেকে দরিদ্র মানুষ, শিক্ষিত মানুষ থেকে অশিক্ষিত মানুষ, হাটে মাঠে বাজারে এবং অভিজাত ড্রয়িং রুমে যেখানে যাই, মানুষের একটাই প্রশ্ন, দাদা যুদ্ধ লাগবে কি হবে, কবে হবে? তো আমি আমার মতো করে এই ব্যাপারগুলো নিয়ে একটু বলতে চাইব। প্রথম কথা হচ্ছে যে কবে হবে, ইতিহাস কি বলছে। আপনি দেখুন, প্রথম উড়ি আসে এবং তারপরে আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক করি 28শে সেপ্টেম্বর, এবং ঘটনাটা ঘটেছিল 18ই সেপ্টেম্বর। 10 দিন সময় লাগে। 28শে সেপ্টেম্বর দিনটা আমার মনে আছে, কারণ সুমন সেই দিন প্রথম আমি আপনাদের টিভি ক্যামেরায় আসি, এবং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটু এক্সপিরিয়েন্স ছিল বলে জীবনে আপনি আমায় সুযোগ দিয়েছিলেন, এবং সেদিন আপনার ঘন্টা 3 হয়েছিল আমার মনে আছে, ওই জন্য দিনটা ভুলিনি। আচ্ছা, তো 10 দিন লেগেছিল উড়ি। এবার আসুন আপনি পুলওয়ামার পরে 12 দিন লেগেছিল এয়ারফোর্সে স্ট্রাইক করতে। আপনি আসুন আমেরিকা, টুইন টাওয়ার, তারপরে আমেরিকা অফ এন্ডিউরিং ফ্রিডম বলে একটা অপারেশন লঞ্চ করে, 25 দিন সময় নিয়েছিল। এবার আসুন আপনি আমাদের ইসরায়েল হামাসের অ্যাটাকের পরে ইসরায়েল 20 দিন সময় নেয়। এবার মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি, যে এত হুড়োহুড়ি করে কিছু না করা হোক যাতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়। এটা যুদ্ধ, এটা কোনো ছেলে খেলা না। আবার এত দেরি না হয়ে যায় যে মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। কারণ আমাদের প্রধানমন্ত্রী একটা আম জনতাকে বলেছেন যে এমন কল্পনা অতীত জবাব দেওয়া হবে, তো সেই জনতা এখন সেটা দাবি করছে। তো
তো ফলে এত দেরি হয়ে গেলে তার ধৈর্যচ্যুত। আমাদের ভাষায়, মিলিটারি ভাষায় একটা কথা আছে, ট্রিগার হ্যাপি আর ব্যাটেল শাই। তো আমরা চাই যে দেশ ট্রিগার হ্যাপি না হোক, সময় নিক, বাট আবার ব্যাটেল শাইও যেন না হয়। এত বড় শক্তি হয় তাহলে আর লাভটা কি হলো? আমার ধারণায় আমার 5-6 দিনের মধ্যে হতে পারে, আমি ভুলও প্রমাণিত হতে পারি, আবার সেটাও হতে পারে। এবার কি হবে দেখুন, অনেক কিছু তো হচ্ছে, তার মধ্যে বেশিরভাগ রাজনৈতিক আর কূটনৈতিক ব্যাপারগুলো হচ্ছে এই জল চুক্তি স্থগিত করে দেওয়া, ভিসা আটকে দেওয়া, পাকিস্তানিদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া, এয়ার স্পেস বন্ধ করে দেওয়া এবং কূটনৈতিক মিশনকে ফেরত আনা, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আরও কিছু পাইপলাইনে আছে, যেমন আমদানি রপ্তানি বন্ধ করা, সেগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি মিলিটারি অ্যাসপেক্টসটা বলি। মিলিটারি অ্যাসপেক্টে কী হতে পারে, সেদিন আপনার প্রোগ্রামে রাত্রিরে আপনি একটা প্রশ্ন করেছিলেন জল স্থল অন্তরিক্ষে কি হচ্ছে। তো আমি সময়ের অভাবে অন্তরিক্ষটা বলতে পারিনি সেদিন। তো আমি অন্তরিক্ষ দিয়ে শুরু করি যে আমাদের অন্তরিক্ষতে একটা স্পেসের ক্যাপাবিলিটি আছে, এস্যাট ক্যাপাবিলিটি আমরা বলি, যেটাকে বলে অ্যান্টি স্যাটেলাইট ক্যাপাবিলিটি। মানে আমরা রকেট ছুড়ে অন্য দেশের, শত্রু দেশের স্যাটেলাইটকে ধ্বংস করে দিতে পারি। পৃথিবীতে মাত্র 4টে দেশ আছে যাদের এই ক্যাপাবিলিটি আছে, আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত। এতগুলো দেশ আছে, এত বড় বড় সভ্যতা আছে, আর কারণ নেই। এবং এটা পাকিস্তানের কাছে একটা চিন্তার বিষয় যে খেলা শেষ হবার আগেই খেলা হেরে যাবে। এবার দ্বিতীয় কথা আসি আমরা, যে জল স্থলে আকাশে কি হতে পারে, যে দেখুন কিছু জমি দখল হতে পারে। কারণ আমি মিলিটারি লোক, আমি মিলিটারি কথাই বলবো। অনেকে আবার তাদের রাগ করছে আমাদের রাজ্যে। আমি এখন কি বলবো বলুন তো, আমার কাছে কিন্তু রচনা অনেকগুলো আছে। আমি কয়লা নিয়ে বলতে পারি, গরু নিয়ে বলতে পারি, বাট আমি চাই যে আমাকে যেটা আমাদের সঞ্চালক বলেছেন সেটা নিয়ে বলবো। তো সেই জন্য আমি টপিকে আছি, বাট যদি আপনারা উস্কান তাহলে আমি টপিক চেঞ্জ করে দেবো। এবার আসি যে ক্যাপচার হতে পারে জমি, পিওকের জমি ক্যাপচার হতে পারে, বাট ডিপ পাকিস্তানের কোনো জমি আমার মনে হয় না ইনফ্যান্ট্রি যুদ্ধে জড়াবে। কিছু কিছু আমরা শুনতে পাচ্ছি বর্ডার পোস্ট খালি করে পাকিস্তানের লোকেরা চলে গেছে, ভয়, ভালো কথা। এবার আমাদের যে অস্ত্র আছে তার মধ্যে যেগুলো আমাদের হাই ট্র্যাজেক্টরি ওয়েপেন, মানে আর্টিলারির কামান, এটা 30-40 কিলোমিটার রেঞ্জ হয়, সেগুলো ফায়ার করে টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার এবং আর্মি ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রাকশন হতে পারে। এবং উঁচু এয়ারফোর্স আর মিসাইল আছে, সেগুলোও ব্যবহার হতে পারে। আরও দূরের জন্য 100-150 কিলোমিটার পাকিস্তানের কোনো জায়গা আমাদের মিসাইল সিস্টেমের বাইরে নেই। এবার নেভিও যেমন সমুদ্রে আছে, আরব সাগরে, এবং দুটো পোর্ট দেখছে, এবং নেভির ওপরে অনেক এয়ারক্রাফট ক্যারিয়ারে অনেক এয়ারক্রাফট বসে আছে। তাদের ফ্লাইং টাইম সেদিন আমি বলেছিলাম 1-1.5 মিনিট লাগবে, এবং পাকিস্তানের যে কোনো জায়গায় পৌঁছে যেতে সেটা তারা জানে। এবং তাদের আমরা দেখছি যে ক্ষেপণাস্ত্র ছুটছে, বাট এক্স্যাক্টলি কী হবে জানি না। একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, পাকিস্তানের 8,000 কিলোমিটার মতো মানে বর্ডার আছে, 7,000 প্লাস 1,000 কোস্ট লাইন। এই পুরোটা ভারতবর্ষ এখন একটু অ্যাক্টিভ করে দিয়েছে, ফলে তারা সব দিকে দৌড়াচ্ছে। এবং আমরা এটাও শুনছি যে ভারতবর্ষ নাকি এখন ডুরান লাইন, মানে আফগানিস্তান তালিবানের সাথে একটা আমাদের মিটিং হয়েছে রিসেন্টলি 2 দিন আগে, এবং সেই মিটিংটা কেন হলো। এবং ইরান এখন কিছু মুভ করছে, তাদের ট্রুপ সেস্তান বলে একটা বর্ডার আছে, যেটা বালুচিস্তানের সাথে 900 কিলোমিটারের বর্ডার আছে, তো সেটাও হচ্ছে। 38 সেকেন্ড নেব, হয়ে গেছে। তো এইবার এই ব্যাপারগুলোতে কি হয় যে ওদের অনেক পেট্রোল খরচ হয়ে যাচ্ছে, ওদের অনেক তেল খরচা হচ্ছে, পয়সা খরচা হচ্ছে যত আমরা ডিলে করছি। এবং আমাদের যা ক্যাপাবিলিটি আছে রাডারের আর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের, যেটা আপনারা S-400 বলেন, তাতে পাকিস্তানের এয়ারফোর্সকে বোধহয় টেক অফ করতেও দেওয়া হবে না, সেটা ওনারা জানেন। এবং আপনারা দেখছেন ওদের মিনিস্টাররা ত্রাহি করছেন। প্রাইম মিনিস্টার শুনলাম হাসপাতালে চলে গেছেন, অনেক লোক রিজাইন করছেন। এইবার আসি একটা ছোট্ট কথায়, আমি কিন্তু যুদ্ধ চাই না, কারণ আপনাদের চ্যানেলে আমি বহুবার বলেছি আমি যুদ্ধের এগেনস্টে। যুদ্ধ না করে যদি জেতা যায় তার থেকে বুদ্ধিমানের কাজ কিছু হয় না। বাট পাকিস্তান আর্মির মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, নাহলে কিছুদিন পরে আবার ওরা ধার দেনা করে আবার টেররিস্টদের টাকা পয়সা দিয়ে আবার একটা অ্যাটাক করবে। জাস্ট কিছু হালকা মেসেজ দিলে হবে না। এই জায়গাটাতে আমার মনে হয় যদি সিন্ধ, বাল্টিস্তান, গিলগিট, তারপরে আপনার বালুচিস্তান, এগুলোকে আলাদা আলাদা করা যায়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। বাট আম জনতা তো যুদ্ধ চাইছে। আর আরেকটা ব্যাপার, যুদ্ধতে
এই যে ভারত পাকিস্তান আজকে যুদ্ধ করছে, এতে কিন্তু কিছু দেশ মুনাফা লুটবার জন্য তৈরি হয়েছে, যারা যুদ্ধ সামগ্রী বিক্রি করে। অলরেডি ফ্রান্স একটা বড় অর্ডার পেয়েছে ভারত থেকে, আপনাকে লিখে দিচ্ছি, পাকিস্তান চীনকে একটা বড় অর্ডার দেবে, আমরা রাশিয়াকে দেব, আমেরিকাকে দেব, এবং সমস্ত ব্যবসাদাররা দোকান খুলে লেলে বাবু চারানা করে বসে যাবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আপনার ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, যতগুলো দেশ আছে যারা চীনকে ভয় পাচ্ছে বা অন্য কোনো দেশকে ভয় পাচ্ছে, রাশিয়াকে ভয় পাচ্ছে, তারা কেনাকাটা শুরু করে দেবে এবং একটা বিরাট বাজার খুলে যাবে। তো এই যুদ্ধ থেকে আশা করি আমরা ভালোভাবে বেরিয়ে আসতে পারবো। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার পরিবারের অভিজ্ঞতা যুদ্ধের একটু সুখদান নয়, তাই জন্য আমি চাই না, যদি প্রাইম মিনিস্টার আমাদের দেশের মানুষকে খুশি করতে পারেন যুদ্ধ করে বা না করে, অতি আনন্দের কথা। এবং সৈনিক হিসাবে আমার শেষ কথা, অনেকে দেখছি টিভি চ্যানেলে বলছেন যে পাকিস্তান মশা মাছি, না, একেবারে না। আমি তাদের সৈন্যদের দেখেছি, এলওসিতে তাদের সাথে কাজ করেছি, তারা যথেষ্ট দক্ষ। তাদের অফিসারদের সাথে আমি দেশে বিদেশের মাটিতে বহুবার কথা বলেছি, তারা কেউ অপদার্থ না, তাদের কাছে সাজ সরঞ্জাম ভালো আছে, ভালো যুদ্ধ জাহাজ আছে, কিছু কুচক্রী দেশ তাদের সাহায্য দিচ্ছে। ফলে যে সত্যিকারের সৈনিক হয় সে কোনো দিন তাদেরকে লাইটলি নেবেন না, আন্ডার এস্টিমেট করবেন না, কারণ তাহলে আমাদের পশ্চাতে হবে। কারণ একটা যদি আমরা আঘাত করি তাহলে কিন্তু প্রত্যাঘাতের জন্য মানসিকভাবে সেই দেশকে তৈরি থাকা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ দেবাশিস দা। আমি উল্টো দিক থেকে শুরু করি। এক হচ্ছে যে ভারত যেরাম ইতিমধ্যেই রাফাল এর অর্ডার আপনারা সবাই জানেন এই সপ্তাহে তারা দিয়ে দিয়েছে, পাকিস্তান তুরস্ককে কিন্তু একটার পর একটা যুদ্ধ সামগ্রিক অর্ডার দিতে শুরু করেছে। এই প্রথম সামরিক বাহিনীর কোনো প্রাক্তন সদস্য বললেন যে শত্রু দেশকে, অন্তত প্রকাশ্যে বললেন, সেই শত্রু দেশের নাম যদি পাকিস্তান হয় তাকেও আন্ডার এস্টিমেট করা যাবে না। আমি বলছি এর থেকে বাস্তবসম্মত কথা এই জিঙ্গোইজমের বাজারে ইদানিংকালে আমি শুনিনি। ধন্যবাদ দেবাশিস দা। দেবাশিস দার সঙ্গে আরেকটা জায়গা আমি সম্পূর্ণ একমত, যে যখন ঠিক মনে হচ্ছিল যে ভারতবর্ষের শাসক এবং প্রধান বিরোধী দলগুলো মোটামুটি সংকটকালে একে অন্যের পাশে আছে, হঠাৎ একটা রুচিহীন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রধানমন্ত্রীর মুন্ডুহীন ছবি পোস্ট, গায়েব লেখা, এবং তার পাল্টা বিজেপি কংগ্রেসকে লস্করের শাখা সংগঠন বলে আখ্যায়িত করা। কিন্তু সৌভাগ্যের বিষয় যে 24 ঘন্টা শেষ হয়নি তখনও, 20 ঘন্টায় মোটামুটি এতে দু দলেরই, আমার ধারণা, আমার কল্পনা, যে শীর্ষ নেতৃত্ব তাতে লাগাম টানলেন। ভারতবর্ষ, এই সাধারণ ভারতবাসীরা কিছুটা হলো স্বস্তিতে। তার কারণ এই ধরনের তরজা, এই ধরনের কুরুচিকর কুৎসিত লড়াই ভারতবর্ষ দেশের মধ্যে শুধুমাত্র পাকিস্তানের হাত শক্ত করে এবং পাকিস্তান মিডিয়ার খোরাক যোগায়, এর বাইরে কিচ্ছু হয় না। দেখুন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস প্রথম তিনিই ব্যাখ্যা করেছিলেন যে কেন হঠাৎ 24শে এপ্রিল বিহারের জনসভা থেকে হিন্দিতে ভাষণ দিতে দিতে প্রধানমন্ত্রী হঠাৎ কাশ্মীরে গণহত্যার দোষী এবং মদতদাতাদের শাস্তি দেওয়ার একটা অংশ ইংরেজিতে বলেছিলেন। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সার্জিক্যাল স্ট্রাইকের মতো এবারও ভারতের জবাব ঠিক কী ধরনের হবে, টার্গেট কি হবে, আর কতদিনে কবে জবাব দেয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা সামরিক বাহিনীকে প্রধানমন্ত্রী দিয়েছেন। ঠিক যেমন 1971 সালে যে যুদ্ধে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, সেই যুদ্ধটা করার সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী নিজে নিয়েছিলেন, কিন্তু যুদ্ধটা কখন শুরু হবে সেটা ঠিক করার ভার পুরোটা ছেড়ে দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান শ্যাম মানেকশয়ের ওপর। জেনারেল মানেকশর কথা অনুযায়ী সেপ্টেম্বরের বদলে সেই যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল ডিসেম্বরে। এমনকি এখন 2025-এ নরেন্দ্র মোদী যেরকম তার বক্তৃতার একটা অংশ ইংরেজিতে বলে গোটা বিশ্বকে বার্তা দিতে চাইলেন ওই 24শে এপ্রিল, ঠিক সেইভাবে আমেরিকাকে বার্তা দিতে 1971 সালে ঠিক এই রকম একটা কৌশল নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঙ্গার তখন ভারতে। ব্যক্তিগত সাক্ষাতের জন্য কিসিঙ্গারকে নিজের বাসভবনে ব্রেকফাস্টে ডাকেন ইন্দিরা গান্ধী। আর সেই বৈঠকে সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে সামরিক উর্দিতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। সেটা ছিল কৌশলে আমেরিকাকে ভারতের পরিষ্কার বার্তা যে পাকিস্তানের ওপর সামরিক আক্রমণের জন্য ভারতবর্ষ পুরোপুরি তৈরি। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী। আমি আশা করেছিলাম উনি বলার সময়, আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পরে উনি বলার সময় পাকিস্তানের বিরুদ্ধে বলবেন। উনি ওনার তো গোটা সময়টা ভারতীয়দের বিরুদ্ধেই বলে গেলেন। আমাদের বিরুদ্ধে ওনার প্রথম রাগ, অভিযোগ, অভিমান, অনুযোগ হচ্ছে আমরা কেন বলি যে জঙ্গিদের, টেরোরিজমের কোনো ধর্ম হয় না।
দেখুন তো দাদা, গলাটা চিনতে পারেন কিনা? ये किसी कौम के खिलाफ नहीं है और मित्र, आतंकवादियों का कोई धर्म नहीं होता। ये मैं साफ मानता हूं, आतंकवादियों का कोई धर्म नहीं होता है। গলাটা যদি আপনি চিনতে না পারেন, আপনার মন্ত্রিত্ব চলে যাবে। আপনি যদি গলাটার সঙ্গে একমত না হন, তাহলেও আপনার মন্ত্রিত্ব চলে যাবে। আপনার প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা যে মিত্র मैं ये साफ कहना चाहता हूं कि आतंकवादियों का कोई धर्म नहीं होता, যেটা বলে আপনার নেতা হিরো হবে, সেটা বলে দাদা আমরা দেশদ্রোহী হয়ে যাব। আপনি গালাগাল দিয়ে গেলেন যে সেকুলাররা, লিবারালরা হচ্ছে আমরা এইসব করছি কেন। আচ্ছা, একটু আমি আশা করেছিলাম যে আরেকটু স্পেসিফিক্যালি বলবেন, পয়েন্ট ধরে ধরে বলবেন যে এই ঘটনাটার পেছনে, এই যে ঘটনাটা ঘটলো ওখানে, এই ঘটনাটার পেছনে ভারতের সেকুলার লিবারালদের ঠিক কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় গাফিলতি আছে, বিচ্যুতি আছে, যার ফলে এই এত বড় একটা জঙ্গি হামলা হলো। আমাদের দায়িত্ব ছিল ওখানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক পরিচালনা করার। এটা আমাদের ব্যর্থতা যে ওখানে ইন্টেলিজেন্স আগে থেকে খবর পায়নি। আমাদের কাজ ছিল বর্ডারকে আটকানো, আমরা বর্ডারকে নিয়ন্ত্রণ করি। আমাদের কাজ ছিল পাকিস্তান থেকে যাতে জঙ্গিরা ভেতরে ঢুকে আসতে না পারে। ওই 4 জন জঙ্গি তো যেরমভাবে ডিম ফেটে মুরগি বেরোয়, এরমভাবে ওখানে প্রকট হয়নি। পাকিস্তান থেকে তো বর্ডার পেরিয়ে এসেছিল, কয়েকদিন ধরে ঘুরেছে, রেকি করেছে, সব কিছু করেছে, অস্ত্র নিয়ে ঘুরেছে। আমাদের কাজ ছিল সেগুলোকে আটকানো। আমাদের দোষটা কোথায় হলো, আমাদের ভুলটা কোথায় হলো, ত্রুটিটা কোথায় হলো, আমাদের ব্যর্থতা কোথায়, যেখানে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী এত বড় জঙ্গি হামলার পরে যতটা পাকিস্তান আপনার কাছে না গালাগাল খাবে, তার থেকে বেশি গালাগাল আমরা খাবো। আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, এই যে হবে হবে বলে আমরা বদলা নেব, এই করব সেই করব, প্রথম দিন এরপরে যখন সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের সরকার ডেকেছিল, যাতে প্রধানমন্ত্রী নিজে ছিলেন না, বিহারে ভোটের ক্যাম্পেইন করছিলেন, সর্বদলীয় বৈঠকে গিয়ে ভারতের প্রতিটা বিরোধী দল বলে এসছে যে আমরা সরকারের সঙ্গে আছি। আমরা বলছি হ্যাঁ পাল্টা হোক, আমরা আছি সরকারের সঙ্গে। কিন্তু পাল্টাটা কার বিরুদ্ধে হবে? পাল্টাটা জঙ্গিদের বিরুদ্ধে হবে, যারা জঙ্গিদেরকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে হবে, নাকি ভারতের ভেতর যাদেরকে আপনারা রাজনৈতিক কারণে নিজে শত্রু মনে করেন, এই সুযোগে পাল্টা তাদের বিরুদ্ধে হবে? আপনি তো সেই হুঙ্কার দিয়ে গেলেন এখানে। দেখুন, এখন যখন এই কথাটা আমরা বলছি, আলোচনা করছি, আজকে 1 মে রাত্রির মোটামুটি 8টা বাজতে চললো, 8টা বাজতে 5 মিনিট বাকি। ঘটনাটা ঘটার পরে 9 দিন পার করে 10 দিন শেষ হতে চললো। এখনও পর্যন্ত এই 4 জন জঙ্গির মধ্যে একজন জঙ্গি গ্রেপ্তারও হয়নি, কারোর এনকাউন্টারও হয়নি। আজকে এই মুহূর্তে আমার এই বলার চলাকালীন যদি এখন খবর আসে যে একজনও জঙ্গি সে শাস্তি পেয়েছে, ধরা পড়েছে বা শাস্তি পেয়েছে, আমরা সবাই খুশি হব এখানে। কিন্তু হার্ড ফ্যাক্ট হচ্ছে এখনো পর্যন্ত একজন জঙ্গি ধরা পড়েনি, তার এনকাউন্টার হয়নি। মাঝখান থেকে হরিয়ানাতে আপনাদের এক হিন্দুত্ববাদী বীরের হাতে একজন গরিব বিরিয়ানিওয়ালা মারা গেল, কেন? সে মুসলমান বলে। এই জিনিস আমাদেরকে দেখতে হলো রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায়, যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছেন, ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান বলে আমি তোমার চিকিৎসা করব না। এইটা আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে। আমরা পাল্টার নমুনা কি দেখলাম? আজকে সকালবেলা দেখলাম এবিপি আনন্দে খবর যে মধ্যপ্রদেশে ট্রেনে যেতে যেতে ওই হামলা নিয়ে, পেহেলগামের ওই ঘটনা নিয়ে একটা রিল দেখছিল একটা ছেলে, বলে ট্রেনে একদল লোক তাকে ধরে বলেছে তোমাকে ট্রেন থেকে ফেলে, খালি রিল বন্ধ করতে হবে তা না, পেহেলগামের ঘটনায় সরকারের কি ভুল হয়েছে সেইটাকে নিয়ে রিল দেখছে বলে চলন্ত ট্রেন থেকে তোমাকে ফেলে দেবো। এই হচ্ছে আপনাদের পাল্টা দেওয়ার নমুনা। পাল্টাটা আপনারা কাদেরকে দিচ্ছেন দাদা? যেটা ঘটনা আপনিও বলেছেন, যারা ভিকটিম তাদের মুখ থেকেও আমরা শুনেছি, যারা আপনজনকে হারিয়েছি তাদের মুখ থেকে শুনেছি, জঙ্গিরা ধর্মীয় পরিচয় চিহ্নিত করে গুলি করেছে। ঠিক কথা। আচ্ছা, জঙ্গিরা যখন ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হিন্দু মানুষকে গুলি করলেন, 12 ঘন্টার মধ্যে সেই হিন্দু মানুষের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। আপনি সুকান্ত মজুমদার, আপনি বললেন যে 22 তারিখের আগে 5-6 দিন আপনি মুর্শিদাবাদে ঘুরেছেন, ভালো কথা। যেদিন ঝন্টু আলী শেখের মৃতদেহটা ওই মুর্শিদাবাদ থেকে 50 কিলোমিটারের মধ্যে তেহট্টে আসলো, তার ঠিক পরের দিন আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন। আপনি তার আগে 5-6 দিন ওখানে ঘুরছিলেন, তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন, মিছিল করলেন। কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরল কফিনে বন্দি হয়ে আর্মির ট্রাকে তার পরিবারের কাছে, না আপনার বিরোধী দলনেতা, না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন, একটা ফুলের পাপড়ি ছড়াতে গেলেন না। ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছিল। হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে। ও মুসলমান বলে ওর মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে, একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না। আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন। পাল্টাটা আপনি কাকে দেবেন? আর আপনাদের নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, তার আমরা কল রেকর্ড শুনলাম, বিজেপিরই এক কর্মী তাকে জিজ্ঞেস করছে যেরকম ঝন্টু আলী শেখের বডিটা এসছে, আমরা কেউ মালা দিতে যাবো না। সে উত্তরে বলছে একটা মুসলমান মারা গেছে, মালা দিয়ে কি করবো? ওই মালা দিয়ে আমাদের ভোট বাড়বে? আপনারা পাল্টা দেবেন? এই আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে।
আপনারা পুলওয়ামার পরে কি পাল্টা দিয়েছিলেন? সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, খুব ভালো কথা। এই প্রশ্ন আমরা করিনি। পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল, সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম, আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন আমরা কোনো পাকিস্তানি জঙ্গির, এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না, এটা আমার কথা নয়, এটা যারা যার আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা। আমরা কারোর মৃতদেহ চোখে দেখলাম না, আমরা খালি কতগুলো পোড়া তাল গাছ আর কতগুলো মরা কাক দেখলাম। আপনি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন হবে হবে হবে, নিশ্চয়ই হোক। আমি আবার বলছি, আমাদের এই আলোচনা চলাকালীন যদি খবর আসে যে সেই জঙ্গিরা এবং তাদের মদতদাতারা, খালি সেই 4 জন জঙ্গি নয়, তা যারা যারা তার পেছনে আছে, পাকিস্তানে হোক, হ্যাঁ ভারতের মধ্যে বসেও কোনো লোক যদি ওদেরকে মদত দিয়ে থাকে, তারা প্রত্যেকে নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে, আমরা প্রত্যেকে এখানে খুশি হব, আমরা চাই সেটা হোক। কিন্তু ওটা আদৌ আপনাদের প্রায়োরিটি, নাকি এই সুযোগে আপনাদের রাজনীতি করে যাওয়াটা আপনাদের প্রায়োরিটি? আপনারা ওখানে 26 জন মানুষ মারল, আপনারা তার প্রতিবাদে 26টা পতাকা পোড়ালেন। আমি তার মধ্যে এর আগে আলোচনা হয়েছে, আমি এক কথাগুলোকে আমি আর তার পুনরাবৃত্তি করছি না। আমরা কি দেখলাম? পাকিস্তানের সমস্ত পতাকা বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি, কিছু পাকিস্তানের পতাকা ভারতেও আগুন লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। আজকে দুপুরবেলা বনগাঁর পুলিশ, তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, তারা জানালেন 2 বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য, প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার, তারা ওখানে, যে কথাটা এর আগেও বলা হলো, রেল স্টেশনের বাইরে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে ধরা পড়েছে এবং তারাই জেরায় জানিয়েছে। এরপরে তাদের পরিকল্পনা ছিল হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ দেওয়ালে লিখে ওখানে দাঙ্গা করা। আমি কথাটা পুনরাবৃত্তি এই কারণে করলাম, এর আগেও বলা হয়েছে, আমি দ্বিতীয়বার এই কারণে বললাম, এখানে আপনারা সুকান্ত মজুমদারকে বলার সময় ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে শুনলেন না যে ভারতের মধ্যে যাদের যাদের হৃদয়ে পাকিস্তান বাস করে তাদেরকে আমরা কি করে বার করব? আপনাদেরকে একটা ঘটনা শোনাই বা একটা ঘটনা জানাই। এই যে প্রজ্ঞাজিৎ মণ্ডল বলে যে ছেলেটিকে বা যে লোকটিকে যে গ্রেপ্তার করা হয়েছে, পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে ওখানে দাঙ্গা লাগানোর জন্য, সেই ছেলেটার গতকালের ফেসবুক পোস্ট, রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ব্যক্তির বুকের মধ্যে চিনচিনে ব্যথা করে, কি চিনচিনে ব্যথা অনুভব করছে, এমন দেশদ্রোহী আমাদের চারপাশে নেই তো? ঠিক সুকান্ত মজুমদারের কথাটা না? ডক্টর সুকান্ত মজুমদার এখানে বসে যে কথাটা বললেন, ঠিক এই কথা ফেসবুকে লিখেছে একটা ওখানকার এক এই সনাতনী ঐক্য মঞ্চের একটা ছেলে। তারপরে সেই গিয়ে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগাতে গিয়ে আজ ধরা পড়েছে। ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো? আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের শত্রু জঙ্গিরা নয়, আপনাদের শত্রু জঙ্গিদের মদতদাতারা নয়, আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা। কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল? কিছু মানুষ, কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে, পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক মারা গেল। এবার এইটাকে ব্যবহার করে কীরকমভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো, সামনের বার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো। বলুন, এরা দেশ চালাবে? এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে? এরা পাল্টা দেবে? এরা কাকে পাল্টা দেওয়ার জন্য এসছে? এবং আমি বলছি, এখানে খালি এনাদেরকে, পশ্চিমবাংলার বিজেপির নেতাদেরকে কেন তিরস্কার করব? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের মনে আছে, পুলওয়ামার এই ঘটনার পরে ইলেকশন ক্যাম্পেনে গিয়ে বলছেন, যারা এবার ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার যারা ভোট দিচ্ছেন, আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপিকে দিন। এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন, তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো? মানচিত্রের মধ্যে, ভারতের মধ্যে বসবাসকারী দেশের শত্রু আসলে কারা? এখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাস যে কথাগুলো বললেন, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি এবং ওনার বেশিরভাগ কথা আমার অত্যন্ত সঠিক মনে হয়েছে। আমি খালি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা জায়গাতে খালি আমি কোনো তর্ক করছি না, খালি একটু ডিফার করছি, একটা কথা মনে করাচ্ছি। ব্রিগেডিয়ার দাস, আপনি বললেন যে বিরোধীরা কিছু জায়গাতে সরকারকে যেমন সমর্থনও করে, তেমন তাদের মধ্যে একটা আশঙ্কাও থাকে, যুদ্ধে যদি আমরা জিতে যাই তাহলে যে সরকার আছে সে এখন সেই দল, তারা সামনের বার ভোট জিতে যাবে, তাদের সুবিধা হবে। কার্গিলের যুদ্ধে আমরা জিতেছিলাম ব্রিগেডিয়ার দাস, তার পরের ভোটে বিজেপির সরকার, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট গোহারা হেরে গেছিল। ভারতের মানুষ, তাদের এই ম্যাচুরিটি আছে কোনটা আমার দেশ আর কোনটা সরকার, কোনটা আমার দেশ এবং কোনটা দেশের একটা রাজনৈতিক দল, এই দুটোর মধ্যে ডিমার্কেট করতে পারা, ডিফারেন্সিয়েট করতে পারা। আমি সব শেষে দেখুন একটা কথাই বলবো,
খুব ভালো হতো যদি আজকে এই বিতর্ক সভাটা কোনো বিতর্ক সভা না হতো। খুব ভালো হতো যদি আমরা ওপারে এবং এপারে বসে থাকা 8 জন ভারতবাসী একসঙ্গে এক কথা বলতে পারতাম। কিন্তু বারবার করে যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন ভারতের মানুষের মধ্যেকার এই ঐক্যকে ভারতের বিরোধীরা নয়, এই মুহূর্তে ভারতে যারা সরকারে আছেন তারা ভাঙেন। আপনি সঠিকভাবে বলেছেন ডক্টর মজুমদার যে জঙ্গি হানা একমাত্র বিজেপির সময় হচ্ছে না, এর আগের সরকারের সময়ও হয়েছে, ঠিক কথা। কিন্তু তফাৎটা কি জানেন? এর আগের গভর্নমেন্টগুলোর সময় যখন এরকম কোনো জঙ্গি হানা হয়েছে বা যখন হয়ওনি, তখন আগের সরকার তাদের প্রধানমন্ত্রী তাদের নেতামন্ত্রীদের যদি কথা আপনি শোনেন তাহলে দেখবেন তারা বলতেন যে হ্যাঁ, কাশ্মীরের মিলিটেন্সি সমস্যা একটা সমস্যা, আমাদেরকে তার বিরুদ্ধে লড়তে হবে, আমাদেরকে তার বিরুদ্ধে জিততে হবে, ইত্যাদি ইত্যাদি। আর আপনাদের ভাষ্য হচ্ছে করে দিয়েছি, হয়ে গেছে, নোট বাতিল করে দিয়েছিলাম, এখন জঙ্গিরা বাটি হাতে ভিক্ষা করছে, আমরা 370 বিলোপ করে দিয়েছি, এখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। এইটা হচ্ছে আপনাদের ন্যারেটিভ। এটা হচ্ছে একদম বিজ্ঞাপন সংস্থার দ্বারা তৈরি করা মোদির ইমেজ বিল্ডিংয়ের যে একটা ওই বিজ্ঞাপনে যেরকমভাবে একটা প্রোডাক্টের ইমেজ নির্মাণ করা হয়, তেমন নরেন্দ্র মোদীর যে ইমেজ নির্মাণ করেছেন বিজ্ঞাপন সংস্থা দ্বারা গত 10-12 বছরে, এই নির্মিত ইমেজের গালে যখন এরকমভাবে একটা থাপ্পড় পড়ে তখন আপনাদের কাছে দেশের শত্রুরা আর মূল লক্ষ্য থাকে না, যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদির এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায়। সেই কারণে দেশের মানুষকে আপনাদেরকে আক্রমণ করতে হয়। তাছাড়া আর কী কারণ থাকতে পারে আপনাদের এই রাজনীতির যে আজকে 10 দিন হয়ে গেল এত বড় একটা ঘটনার একটা বারের জন্য আমরা এই প্রশ্ন করব আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবেন কিনা, বালুচিস্তানকে স্বাধীন করবেন কিনা, পাক অকুপায়েড কাশ্মীর ভারতে চলে আসবে কিনা, এই প্রশ্নগুলো তো আছেই। কিন্তু প্রথম প্রশ্ন তো ওই 4 জন জঙ্গি গেল কোথায়? যখন এলো তখন আটকানো গেল না, কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রশ্নটাকে বাদ দিয়ে বাকি যাবতীয় প্রশ্ন এনারা করবেন, তারপরে দেশদ্রোহী হয়ে যাব আমরা। সুতরাং আমি এটাই বলছি যে যদি আমাদের আলোচনাটা আজকে এই স্পিরিটে চলতে পারতো, আমরা সবাই একসঙ্গে এক হয়ে এক কথা বলতে পারতাম, তাহলে সেটা দেশের জন্য ভালো হতো, সেটা আমাদের সবার জন্য ভালো হতো। কিন্তু আপনারা চান না দেশের মানুষের এই ঐক্য। যে কোনো সরকার এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষকে নিজের সম্পদ মনে করবে, দেশের মানুষকে নিজের কমরেড মনে করবে, দেশের মানুষকে নিজের সহযোদ্ধা মনে করবে। আর আপনাদের কাছে ওই যুদ্ধটা প্রধান নয়, সামনের ভোটের যুদ্ধটা প্রধান বলে আপনারা বাইরে শত্রুদেরকে ছেড়ে দেশের মধ্যে যাদেরকে নিজের রাজনৈতিক শত্রু ভাবেন তাদেরকে টার্গেট করেন। এটাই আমাদের আক্ষেপ, এটাই আমাদের লজ্জা। ধন্যবাদ শতরূপ। দেখুন শতরূপ একটার পর একটা দেশে এবং এই রাজ্যের ঘটনা উল্লেখ করলো। আমার খুব ভালো লাগতো যদি সেই তালিকায় কোথাও আবার ওই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের নামটা, যারা কিন্তু একেবারে যে নিয়ে কোনো কেউ ডিনাইয়াল দেয়নি, সিপিএম সমর্থক এবং বাম কর্মী সমর্থক, যারা তাদের 200 মিটারের মধ্যে সব থেকে দূরে যিনি থাকেন তিনি 200 মিটার সেই প্রতিবেশীদের হাতে, আবার বলছি ধর্মের কারণে খুন হলেন, সেই নামটাও যদি এই তালিকায় কোথাও জায়গা পেত নিঃসন্দেহে আমার আরও ভালো লাগতো। শতরূপের মোদ্দা কথাটা হচ্ছে যে এই প্রত্যাঘাত বা প্রত্যাঘাতের যে আবহ তৈরি করা, এর পেছনে একটাই উদ্দেশ্য, রাজনীতি এবং অধিকাংশ ক্ষেত্রে ভোটের রাজনীতি, রাজনৈতিক ডিভিডেন্ড ঘরে তোলা। দেখুন বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায়ই বলে থাকে যে কেন্দ্রে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল নাকি যুদ্ধ সব সময় তাদের জোরালো ডিভিডেন্ড দেয়, কিন্তু ভারতবর্ষের ইতিহাস বহু ক্ষেত্রে ঠিক তার উল্টোটা বলে। 1971 সালে পাকিস্তানকে দুটুকরো করে গোটা পৃথিবীর সমীহ আদায় করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এমনকি দেশের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর মতো বিরোধী নেতা নাকি সেই সময় তাকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু কয়েক বছরের মধ্যে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণার পর 1977 সালের ভোটে দেশপ্রেমের জিগির তুলেও নিজের এবং কংগ্রেসের ভরাডুবি আটকাতে পারেননি ইন্দিরা গান্ধী। আরেকটু পিছিয়ে গেলে দেখতে পাচ্ছি যে 1965 সালের যুদ্ধে ভারতীয় বাহিনী পাক ভূখণ্ডে ঢুকে ভারতের জাতীয় পতাকা তুলেছিল। যুদ্ধের সেই পরাক্রমের কিন্তু কোনো প্রতিফলন 1967 সালের লোকসভা নির্বাচনে দেখা যায়নি। পশ্চিমবঙ্গ থেকে কেরল 9টা রাজ্যে কংগ্রেস ক্ষমতা হারায়। কামরাজ থেকে এসকে পাটিল, এমনকি স্বয়ং অতুল্য ঘোষও পরাজিত হয়েছিলেন। আবার সাম্প্রতিক অতীতে শতরূপ যেটার কথা বলল, 1999 সালে কার্গিল যুদ্ধ জয়ের পর নিঃসন্দেহে তার বিভিন্ন নির্বাচনে প্রাথমিকভাবে তার কিছু সুফল অবশ্যই বিজেপি পেয়েছিল, কিন্তু 2004 সালে এসে লোকসভা ভোট প্রায় 6 মাস এগিয়ে এনেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু বহু বিশ্লেষককে বিস্মিত করে সরকার গড়তেই পারেনি বিজেপি। অতএব
ভারতবর্ষের মাটিতে যুদ্ধ করে, এমনকি যুদ্ধে জিতেও যে সবসময় রাজনৈতিক লাভ হয়েছে, ইতিহাস কিন্তু সে কথা বলে না। আর গোটা পৃথিবীতেই কিন্তু তাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পর চার্চিল ভোটে হেরে যান, লেবার পার্টি ক্ষমতায় আসে। যাই হোক,